এমন একটা প্রাণীর নাম বলুন তো যে তার ফুড সোর্স বা খাদ্যের উৎস থেকে দূরে বসবাস করে। সম্পূর্ণ পৃথিবীর মধ্যে মানুষে হচ্ছে একমাত্র প্রাণী যে তার ফুড সোর্স থেকে দূরে বসবাস করে। যেমন ঢাকায় বসবাসকারী কোনো একটা ব্যক্তির খাদ্য কোনো একটা প্রত্যন্ত এলাকায় তৈরি করা হচ্ছে। এই কাজটি সম্পূর্ণ করা হয় শুধুমাত্র ঠান্ডা বা কোল্ড এটি আমাদের মধ্যে আয়ত্ত করার পর থেকেই। বর্তমানে ফ্রিজ, বিভিন্ন এসি বা কুলার এবং হাসপাতালে বিভিন্ন প্রকার লিকুইড অক্সিজেন এবং স্পেস ট্রাভেল করার জন্য বিভিন্ন প্রকার লিকুইড হাইড্রোজেন ছাড়া আমাদের জীবন কল্পনা করা যায় না। যদিও বা বর্তমান সময়ে ঠান্ডা আমাদের কাছে খুবই বিরক্তকর মনে হয়, কিন্তু ঠান্ডা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বরফ আবিষ্কার করার পূর্বে আমেরিকান এই ব্যক্তি তার পুকুরে জমা বরফ বিক্রি করে প্রায় কোটিপতি হয়ে গিয়েছিলেন। বন্ধুরা, কিভাবে এই বরফ আবিষ্কার করা হলো? আমাদের বর্তমান জীবনে বরফ ছাড়া বেঁচে থাকা কেন অসম্ভব? কেন এই বরফ আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ? এই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা দেখছেন স্টোরি টেলিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো স্থানে তাপমাত্রা বেশি করা সেটা কঠিন কিছু না। আপনি কিছু কাঠকয়লা পোড়ানোর মাধ্যমে তাপমাত্রা বাড়াতে পারবেন, কিন্তু স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা করে আনা সেটা খুবই কঠিন একটা বিষয়। যে কোনো স্থানে তাপমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে সর্বপ্রথম সফল ব্যক্তি ছিলেন কার্নিয়ালোস। তিনি 1620 খ্রিস্টাব্দে কোনো একটা ঘরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম করে দিয়েছিলেন, যাকে আমরা বর্তমানে এসি বা কুলার হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু এ বিষয়টি কীভাবে তিনি করলেন তা তখন প্রকাশিত হয়নি। পরে বিভিন্ন প্রকার গবেষণার মাধ্যমে জানা গেল যে লবণ যদি কোনো একটা বরফের মধ্যে দেওয়া হয় তবে সেই স্থানের যে তাপমাত্রা সেটা আরও অনেক কমে যায়, যার ফলে সেখানে উপস্থিত যে বায়ু সেটা অনেক ঠান্ডা হয়ে যায়। এবং সেই ঠান্ডা বায়ুকে যদি কোনোভাবে সম্পূর্ণ রুমের মধ্যে সরিয়ে দেওয়া যায় তবে সম্পূর্ণ রুমটাই ঠান্ডা হয়ে যাবে। মূলত কার্নিয়ালোস এই পদ্ধতিটি অনুসরণ করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ঠান্ডা বা গরম এটি মূলত কী? আমরা সবাই জানি প্রত্যেকটা পদার্থই পরমাণু দ্বারা গঠিত এবং এই পরমাণুগুলো সর্বদাই কম্পিত অবস্থায় থাকে। এই সকল পরমাণুর কম্পনের যে গড়, এই গড়কে মতো বলা হবে ওই সকল পদার্থের ক্ষেত্রে তাপশক্তি। এখন কোন একটা পদার্থের মধ্যে যে সকল কণাগুলো আছে, এই কণাগুলো যত ভাইব্রেট করবে তার তাপশক্তি ঠিক ততটাই বেশি হবে। অর্থাৎ যে কণার কম্পন যত বেশি তার তাপমাত্রাও তত বেশি, এবং যার তাপমাত্রা বেশি তার আয়তনও বেশি। মূলত এই কারণেই থার্মোমিটারের বিদ্যমান পারদকে আমরা উপরে অথবা নিচে নামতে বা উঠতে দেখি। অর্থাৎ তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তন পরস্পরের সমানুপাতিক, এবং এর যদি আমরা একটা গ্রাফ দেখি তবে গ্রাফ অনুযায়ী কোনো একটা সময় যে গ্যাস তার আয়তন শূন্য হয়ে যায় এবং যে তাপমাত্রায় গ্যাস এর আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। যদিও এটি বাস্তবে করা পসিবল না, তবে এটা কাল্পনিক। সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় ওই গ্যাসের জন্যই পরম শূন্য তাপমাত্রা। বরফ এবং জলীয় বাষ্পের ক্ষেত্রে কোনো একটা থার্মোমিটারের যে পারদ সেটি কোথায় থাকবে? যেমন বরফের ক্ষেত্রে যদি পারদকে 0°C এবং জলীয় বাষ্পের ক্ষেত্রে 100°C তাপমাত্রায় বিবেচনা করে 1743 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যান্ড্রেস সেলসিয়াস তিনি সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন। এই সেলসিয়াস স্কেল থেকে জানা যায় যে -273°C তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরবর্তীতে 1848 খ্রিস্টাব্দে উইলিয়াম থমসন বলেন -273°C যদি 0 ধরা হয় তবে বিষয়টি আরও সুন্দর এবং সহজ হবে, এবং সেই থেকে -273কে 0 কেলভিন ধরা হয়, এবং সেই থেকেই এই কেলভিন স্কেলের যে ধারণা সেটি আমাদের সামনে চলে আসে। এভাবেই তাপমাত্রা পরিমাপ করার জন্য সেলসিয়াস এবং কেলভিন এই স্কেলগুলো আবিষ্কার করা হয়েছিল। এবার বলা যাক কিভাবে আর্টিফিশিয়ালি ঠান্ডা তৈরি করা পসিবল। 1823 খ্রিস্টাব্দে মাইকেল ফ্যারাডে ক্লোরিনের প্রপার্টি বিশ্লেষণ করতে গিয়ে একটি সিল করা বাঁকা টিউব নেন এবং সেখানে ক্লোরিনের একটি ক্রিস্টাল নেন, এবং সেই বাঁকা টিউবটির এক প্রান্ত ঠান্ডা এবং গরম স্থানে রাখেন। এই বাঁকা টিউবটিকে তিনি তাপমাত্রা দিয়ে গরম করছিলেন। ফ্যারাডের মূল উদ্দেশ্য ছিল ক্লোরিন এই ক্রিস্টালটিকে লিকুইডে পরিণত করা। ফ্যারাডে যেহেতু এই বাঁকা টিউবটির এক প্রান্তকে তাপ দিচ্ছিলেন এবং অপর প্রান্তটি ঠান্ডা পরিবেশে রেখেছিলেন, যার কারণে এর মধ্যে থাকা যে ক্লোরিনের ক্রিস্টাল সেটি ঠান্ডা হয়ে হয়ে অপর প্রান্তে যায় এবং অপর প্রান্ত সেটি লিকুইডে পরিণত হয়, এবং সে ভাবে এক পর্যায়ে এই বাঁকা টিউবটি গিয়ে ভেঙে ফেলবে
এবং এর মধ্যে থাকা লিকুইড ক্লোরিনকে তিনি সংগ্রহ করবেন। এই উদ্দেশ্যে তিনি বাকেটকে ভেঙেও ফেলেন, কিন্তু এটি ভাঙার সাথে সাথে এর মধ্যে থাকা যে লিকুইড সেটি বিস্ফোরণের মাধ্যমে ফেটে যায় এবং সেখান থেকে ক্লোরিনের লিকুইড গ্যাসটি বাষ্পে পরিণত হয়ে যায়। এর সাথে তিনি একটা বিষয় খেয়াল করেন যে লিকুইড ক্লোরিন যখন গ্যাসে পরিণত হয় তখন সে তার আশপাশ পরিবেশ থেকে কিছু তাপমাত্রা শোষণ করে। যেমন আপনি যদি কোনো একটি তরলকে বাষ্পে পরিণত করতে চান, সেখানে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে, কিন্তু লিকুইড ক্লোরিনের ক্ষেত্রে সে তার পরিবেশ থেকে কিছু তাপমাত্রা শোষণ করে, যার ফলে সে বাষ্পে পরিণত হয়েছিল। ঠিক এই বিষয়টি ছিল মাইকেল ফ্যারাডের একটি রেফ্রিজারেশন প্রক্রিয়ার সর্বপ্রথম একটি টেস্ট। বর্তমানে এই বিষয়টি মডিফাই করে আধুনিক ফ্রিজে বা রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়ে থাকে। আর এই পরীক্ষাটিকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম রেফ্রিজারেশন এক্সপেরিমেন্ট। এখন পরিবেশের স্বাভাবিক তাপমাত্রা ইউজুয়ালি যে পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় থাকে, যেমন এ পর্যায়ে দেখা যাচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই পদার্থগুলো সাধারণভাবে গ্যাসীয় অবস্থায় থাকে এবং এদের যদি আমরা কোনোভাবে তরলে পরিণত করতে পারি তবে আমরা এক্সট্রিম কোল্ড অ্যাচিভ করতে পারবো। কেননা কোনো একটা গ্যাসের ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। এই ক্ষেত্রে কোনো একটা গ্যাসের মধ্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করা হয় এবং আমরা জানি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। এই জন্য হাই এলিমেন্টারি কোনো একটা গ্যাসের যদি চাপ বেশি হয়ে থাকে সেখানে তাপমাত্রা অনেক বেশি হবে এবং অতিরিক্ত তাপমাত্রা শোষণ করার ফলে তার তাপমাত্রা একদম কমে যাবে বা তাপমাত্রা ইজিলি ড্রপ করবে। এইভাবে কোনো একটা গ্যাসকে লিকুইডে ইজিলি কনভার্ট করা হয়। যেমন অক্সিজেনের ক্ষেত্রে প্রায় 90.19 কেলভিন, এছাড়াও লিকুইড নাইট্রোজেনের ক্ষেত্রে 77 কেলভিন এবং লিকুইড হাইড্রোজেনের ক্ষেত্রে 20.28 কেলভিন অ্যান্ড লাস্টে হিলিয়ামের ক্ষেত্রে মাত্র 4.15 কেলভিন, যা পরম শূন্য তাপমাত্রা থেকে মাত্র 4 কেলভিন বেশি। এক্ষেত্রে যে বিষয়টি সর্বপ্রথম আসবে তা হচ্ছে আপনি ইজিলি কোনো একটা গ্যাসকে তরলে কনভার্ট করতে পারবেন না, এটি পর্যায়ক্রমে করতে হয়। যেমন অক্সিজেনকে আপনি তরলে পরিণত করার পর সেখান থেকে নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে হাইড্রোজেন এবং হাইড্রোজেন থেকে হিলিয়াম, এইভাবে একটার পর একটাকে কনভার্ট করা হয়। বর্তমানে পদার্থ সারণীর হিলিয়াম হচ্ছে এমন একটা গ্যাস যার তাপমাত্রা লিকুইড অবস্থায় সর্বনিম্ন। একে লিকুইডে কনভার্ট করার পরেও কিন্তু মানুষের যে যাত্রা তা এখনও শেষ হয়নি। মানুষ যে কোনো কিছু তাপমাত্রায় পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে যেতে চায়, তাই মানুষের পরিকল্পনা এরকম ছিল যে লিকুইড হিলিয়ামের যে তাপমাত্রা তা পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে যাবে। তাই মানুষ আরও নানান প্রচেষ্টা চালিয়ে যায়। যে কোনো গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে আনার ফলে প্রায় নাটকীয় একটা পরিবর্তন দেখা যায়। যেমন হিলিয়াম গ্যাসকে যদি লিকুইড অবস্থায় করা যায় এবং সেটিকে যদি কোনো একটা পাত্রে রাখা হয় তবে সেটি সেই পাত্রের গা বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে। এটি থেকে মনে হতে পারে যে হিলিয়াম লিকুইড অবস্থায় থাকাকালে এটি হয়তো গ্র্যাভিটির বিপরীতে কাজ করে। আর এই প্রক্রিয়াকে বলা হয় সুপার ফ্লুইড। যেমন কোনো একটা ম্যাগনেটের উপর যদি অতিরিক্ত ঠান্ডা করার পর কোনো একটা পরিবাহীকে রাখা হয় তবে সেই পরিবাহীটি ল্যাভিটেট করতে থাকে, অর্থাৎ ভাসমান অবস্থায় থাকে। কোনো একটা পরিবাহীকে যদি অতিরিক্ত ঠান্ডা করা হয় তবে তার মাঝে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ শূন্য হয়ে যায়। আর পদার্থের এরকম আচরণকে বলা হয় সুপার কন্ডাক্টর। পদার্থকে এত ঠান্ডা করার পর তার মধ্যে এরকম বৈশিষ্ট্য এবং বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ড করে বিজ্ঞানী আইনস্টাইন বলেন পদার্থের আরও একটি নতুন অবস্থা থাকতে পারে যাকে বলা হয় বোচ-আইনস্টাইন কনডেনসেন্স। এই পদার্থের মধ্যে দেখা যায় যে প্রত্যেকটা কণাই মূলত একটা কণার মতো আচরণ করে, যার কারণে এর মধ্যে থাকা রোধ প্রায় শূন্য হয়ে যায় এবং এই বিষয়টি অর্জন করার জন্য আমাদের প্রয়োজন ছিল পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি যাওয়া, অর্থাৎ তাপমাত্রাকে একদম কমিয়ে আনা। কিন্তু 20 শতকের শুরুতে আমাদের কাছে এরকম কোনো যন্ত্র ছিল না যার মাধ্যমে আমরা কোনো কিছু তাপমাত্রাকে একদম কমিয়ে আনতে পারবো। পরবর্তীতে 1995 খ্রিস্টাব্দে এই দুজন বিজ্ঞানী লেজার কুলিং টেকনোলজির মাধ্যমে রুবিডিয়ামের 3000টি কণার তাপমাত্রা মাত্র 20 ন্যানোকেলভিনে নামিয়ে নিয়ে আসেন, যার ফলে রুবিডিয়ামের ওই 3000 কণাটি বিজ্ঞানী আইনস্টাইনের বলা বোচ-আইনস্টাইন কনডেনসেন্স এর রূপান্তর হয়। পরবর্তীতে 2001 সালে এই তিনজন বিজ্ঞানীকে বোচ-আইনস্টাইন কনডেনসেন্স নিয়ে কাজ করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। আর লেজার কুলিং টেকনোলজিতে মূলত প্রত্যেকটা কণার যে ভাইব্রেশন কম্পাঙ্ক সেটি ধীরে ধীরে কমিয়ে আনা হয়। এই পদ্ধতিতে প্রত্যেকটা কণার যে গতি তার বিপরীত দিকে এক একটিকে পুশ করা হয়, যার মাধ্যমে এর গতি ধীরে ধীরে কমে যায় এবং যার গতি যত কম হবে এর তাপমাত্রাও ঠিক ততটাই কম হবে। এভাবে এখানে প্রত্যেকটা বস্তুর লেজার কুলিং সিস্টেমের মাধ্যমে তাপমাত্রা ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল এবং এই পদ্ধতিতে কোনো একটা কণাকে মোটামুটি 6 দিক থেকে লেজার পুশ করা হয়। এখন পর্যন্ত মানুষের দ্বারা কৃত সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 38 পিকোকেলভিন, যা দশমিকের পরে 10টি শূন্য এবং 38 কেলভিন। একে প্রায় 0 কেলভিন বলা যেতে পারে। কিন্তু ফান্ডামেন্টালি কোনো বস্তুই
জিরো কেলভিনের কাছাকাছি যেতে পারবে না। এক্ষেত্রে চলে আসবে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। এই নীতিতে বলা হয় কোনো একটা বস্তুর অবস্থান এবং গতি দুটো একই সাথে নির্ণয় করা পসিবল না। কিন্তু অপরদিকে পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান ফিক্সড হয়ে যাওয়া আর এর অবস্থান বুঝতে পারা, যা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিকে সুস্পষ্ট লঙ্ঘন বোঝায়। এই জন্য কখনোই পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি যাওয়া পসিবল নয়। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে বেশি বা কম হলে মানুষ একটু অস্বস্তিকর ফিল করবে। কিন্তু এই দুটি বিষয়কে আয়ত্ত আনার মাধ্যমে মানুষ তার অবস্থান প্রায় অনন্য একটি পর্যায়ে নিয়ে গিয়েছে। মূলত এই পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমেই মানুষ সর্বপ্রথম বরফ আবিষ্কার করেছিল এবং এভাবেই বরফ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে উঠে দাঁড়িয়েছে, যা মানুষের প্রয়োজনে প্রতিনিয়তই ব্যবহার করে আসছে।